বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি অনেক মজবুত বললেন প্রধানমন্ত্রী। প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা, তত্ত্বাবধায়ক সরকারের দাবি। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব বেড়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন, ঢাকা। অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রপ্তানি, প্রবৃদ্ধি প্রায় 31.5%। পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রশাসনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসম্পাদন চুক্তি, এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের কর্মকর্তাদের দক্ষতায় অনেক উন্নত দেশের তুলনায় বৈশ্বিক সংকটে বাংলাদেশের অর্থনীতি অনেক মজবুত এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত রয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সরকার গৃহীত কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় এবং বিভাগগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে 2015 সাল থেকে। এরই ধারাবাহিকতায় 2023-24 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ প্রধানমন্ত্রীর সামনে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের নেয়া কর্মসূচি অর্জন করা 10টি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়াও শুদ্ধাচারে শ্রেষ্ঠত্ব অর্জন করা পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর যেন পিছিয়ে না যায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন, তার ফলে আজকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, প্রতিটি কাজে বাধা পাওয়া যাচ্ছে, প্রয়োজনীয় জিনিসগুলি সময় মতো পাওয়া যাচ্ছে না, সেগুলি সংগ্রহ করতে কষ্ট হচ্ছে, অর্থনীতির উপর বড় চাপ পড়ছে। তারপর আমি বলবো যে আপনাদের দক্ষ পরিচালনায় যত চাপই আসুক, অন্তত অনেক উন্নত দেশের থেকেও বাংলাদেশের অর্থনীতি অনেক গতিশীল, উন্নয়নের কর্মধারাও অব্যাহত আছে। সীমাবদ্ধ সম্পদ আর বিপুল জনসংখ্যা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যেটা লক্ষ্য স্থির করেছিলাম সেটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমি মনে করি যে খুব কম দেশ এটা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, তার মাঝে আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমস্ত ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া এটা কঠিন কাজ। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিকে দূরে ঠেলে আত্মমর্যাদা, আত্মসম্মান ও কাজের প্রতি আন্তরিকতা থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায়, সেটার প্রমাণ করেছে বাংলাদেশ। তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে, এখন যে লক্ষ্যটা আমরা স্থির করছি 41-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা আমরা করতে পারবো। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অনেকাংশে অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে পূর্ব ঘোষিত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা চলছে। বুধবার বেলা 11:15টার দিকে আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ি অভিমুখে পদযাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। পদযাত্রা কর্মসূচি যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পদযাত্রার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিচারপতি খায়রুল হকের কাটাছেঁড়া সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন ও ঢাকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, জবাবদিহিতা নিশ্চিত এ সবই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শ্রম অধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জানান তিনি। তবে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এক প্রশ্ন করা হলে তা শুনতে না পাওয়ায় জবাব দেননি ম্যাথিউ মিলার। লক্ষ্মীপুরের যুবক সজীব বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে নয়, ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এমন মত দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি ফেরদৌস বেগম নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিএনপির এক দফা দাবিতে চলা পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায়। এ সময় বিএনপির এক কর্মী নিহত হওয়ার খবর প্রকাশ হয়। তবে পুলিশ জানায়, সংঘর্ষের স্থান থেকে 2-2.5 কিলোমিটার দূরে পাওয়া যায় সজীবের মরদেহ। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফিরোজা টাওয়ারের গলির মুখে 4 থেকে 5 জন ছেলে সজীবকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে সজীব দৌড়ে ফিরোজা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। পুলিশ সুপার জানান, ফিরোজা টাওয়ারের বাসিন্দা নোমান হোসেন গুরুতর আহত সজীবের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের জরুরি নম্বরে কল করা হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমাদের মোড় থেকে কলেজ রোডের যে একটা রোড আছে, সেই রোডের 150 গজ দূরে তার ফাঁকেও আবার একটা গলি আছে। সেখানে আমরা সিসি ফুটেজে দেখেছি যে হঠাৎ করে 3-4 জন ওখানে একজন স্টেপ করছে এবং সেই ছেলেটি, আমি সিসি ফুটেজ আপনারা দেখবেন, আমি দিব আপনাদেরকে, সেই ছেলে দৌড়ে চলে এসে ফিরোজা টাওয়ার নামে একটা বিল্ডিং এর বড় দরজা খুলে ভিতরে ঢুকে সে পিছন থেকে লাগানোর চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ মৃত্যুর সময় নোমানের কাছে দেয়া সজীবের বক্তব্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। তখন সে জিজ্ঞেস করেছে, তুমি কি এই পদযাত্রা মিছিলে আসছো নাকি? সে বলছে না। তখন বলছে যে তারা তোমাকে মারলো কারা? তো বলে 4-5 জন আমাকে মারছে। তখন কেন মারছে তোমাকে? তো সে যেটা বলেছে যে আমার কাছে 30 টাকা পয়সা পাই এবং সে বিবাহ করেছে, এই সংক্রান্ত বলার আর সে নাকি কথা বলতে পারেনি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। অপ্রচলিত বাজারে দ্রুত বাড়ছে পোশাক রপ্তানি। বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি প্রায় 31.5%। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি খুবই ইতিবাচক। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রচলিত অপ্রচলিত উভয় বাজারই গুরুত্বপূর্ণ। বাজার ও পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। বিদায়ী 2022-23 অর্থবছরে 55.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 84.58% অর্থাৎ 46.99 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। আর রপ্তানির সিংহভাগই হয়েছে ইউরোপ ও আমেরিকার মতো প্রচলিত বাজারে। তবে পশ্চিমা বাজারে এবার রপ্তানি খানিকটা কম হয়েছে, কিন্তু উল্টো চিত্র অপ্রচলিত বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গেল অর্থবছরে অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে 8.37 বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি 31.38%। 2021-22 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল 25.39%। এদিকে গেল অর্থবছরে জাপানে 1.59 বিলিয়ন, অস্ট্রেলিয়ায় 1.15 বিলিয়ন এবং ভারতে 1.01 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতে প্রথমবারের মতো বিলিয়ন ডলার পোশাক রপ্তানির মাইলফলক অর্জন করে বাংলাদেশ। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন, বাজার বহুমুখী করার সরকারি বেসরকারি উদ্যোগের ইতিবাচক ফল মিলেছে। অপ্রচলিত বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। আমাদের নন ট্র্যাডিশনাল যে মার্কেটগুলি, তো চায়নার দখল যেখানে ছিল সেই জায়গাটা একটু কমেছে। কমার কারণে ওখানকার কাস্টমার বায়ার ব্র্যান্ডরা মানে বাংলাদেশে কিছুটা ঝুঁকে পড়েছে। ইন্ডিয়া, জাপান, কানাডা এবং খুব সম্ভবত অস্ট্রেলিয়াকে মেন করা হচ্ছে। প্রথমে একটু বলে রাখা দরকার যে এই মার্কেটগুলোকে আমরা নন ট্র্যাডিশনাল বলবো কি না সেটার একটা বিষয় থাকবে, কারণ এই মার্কেটগুলোতে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু রপ্তানি করছি এবং ভালোও করছিলাম। এদিকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও রপ্তানি বেড়েছে, তবে রপ্তানি আয় আশাব্যঞ্জক নয়। যদিও এই দুই অঞ্চলে পোশাক রপ্তানির বড় সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য নন ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে চায়না, মিডল ইস্টের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলো।
এই দেশগুলো কিন্তু সবাই মোটামুটি ভালো করছে। মধ্যপ্রাচ্য আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, এটা আমরা অনেকদিন যাবত চেষ্টা করতেছি। আর ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যেমন ব্রাজিল, সবচেয়ে বড় মার্কেট সেখানে হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলে আমাদের একটা ট্যারিফ ব্যারিয়ার আছে। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে 4% নগদ সহায়তা দেয় সরকার। গত অর্থবছরে মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশীদারিত্ব 14.96% থেকে বেড়ে উন্নীত হয় 17.82%। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জননন্দিত হুমায়ুন আহমেদ, যার লেখার জাদুতে মুগ্ধ বাংলাভাষী লক্ষ লক্ষ মানুষ। বহুমাত্রিক লেখকের নাটক আর উপন্যাসের অস্তিত্ব মূলে লুকিয়ে রয়েছে সমাজের গভীরতম আখ্যান। জনপ্রিয় নাট্যকারের 11তম প্রয়াণ দিবসে বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। ভারিক্কির চেয়ে সরল কিন্তু সুগভীর চরিত্র নির্মাণে অনন্য অবদান রয়েছে হুমায়ুন আহমেদের। পশু মানুষের চেয়ে শ্রেষ্ঠ, এই ব্যাপারটা আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না। বাংলা নাটককে নতুন জীবন শুধু দান করেননি, করেছেন জীবন্ত, মানবিক ও গ্রহণীয়। ওই আনিস ছেলেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। চরিত্রের বাংময়তায় তাই তিনি অবিনশ্বর, কারণ তার সিনেমায় যেমন আছে আবহমান বাংলা, তেমনি কাহিনীর প্রান্ত জুড়ে সমান্তরাল মহান মুক্তিযুদ্ধ। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কথা সাহিত্যেই শুধু নয়, নিজস্ব সুর আর স্বর আলাদা ভঙ্গি এনেছিল ধ্রুপদী শিল্পকলায়। এমনকি প্রাচীন বাংলাও প্রাঞ্জলভাবে ধরা দিয়েছে তার সঙ্গীতে। হারাতে বসা লালন সাঁই, ম্রিয়মান রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ জসিমউদ্দিনের ভাবধারা নবরূপে সৃজন করেছেন তিনি। ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। কি আশ্চর্য, পাখি কথা বলছে। বহুমাত্রিক হুমায়ুন মধ্যবিত্তের যাপিত জীবন, ভেতর বাহিরের অন্তর্দ্বন্দ্ব, নৈতিক আর অনৈতিকতার দান্দিকতা ফুটিয়ে তুলেছেন তার মতো করে। রাজনীতির স্তাবকতা একেবারে উদাসীন হুমায়ুন ছিলেন দেশ মাতৃকার পক্ষে সরব এক যোদ্ধা। নিঃস্বর্গপ্রেমী এই কথাশিল্পীর বদৌলতে 70 দশকের পর অসংখ্য মানুষ হয়েছিলেন বইমুখে। এমনকি অমর একুশে বইমেলার প্রাণও ছিল তার লেখনী। 2012 সালের 19 জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি, কিন্তু বেঁচে আছেন শত চরিত্রের মধ্য দিয়ে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নুহাশপল্লীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন স্বজন ও শুভানুধ্যায়ীরা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান ভক্তরা। এ সময় ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ুন আহমেদের নাটক, সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন।